আসসালামু আলাইকুম। চৌমুহনী সরকারি এসএ কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি নুর নবী, প্রভাষক রসায়ন, চৌমুহনী সরকারি এসএ কলেজ নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। করোনাকালে তোমাদের যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, এই কারণে আমাদের ক্ষুদ্র প্রয়াস, তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করবে এবং এর থেকে কিছু না কিছু হলেও শেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। আমাদের রসায়ন দ্বিতীয় পর্যায়ের পরিমাণগত রসায়নের ধারাবাহিক আলোচনা চলছে। ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অ্যাসিড ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত উপযুক্ত নির্দেশক কি কি, অর্থাৎ কোন ধরনের টাইট্রেশনে কোন নির্দেশকটা তুমি ব্যবহার করবা। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারকে কোন নির্দেশক দেওয়া যাবে কিনা, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক হলে কোন ক্যাটাগরির নির্দেশক তুমি নির্বাচন করবা, অর্থাৎ নির্দেশক কোন টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশক নির্বাচিত হবে এবং কোন টাইট্রেশনে কোন নির্দেশকের পিএইচ বিস্তারটা কেমন হবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা শুরুতে টাইট্রেশনের ধরন লিখতেছি, এটা চার্টের মাধ্যমে দেখবো। ধরন, এরপর আমরা উদাহরণ দেব। এরপর দেব কার্যকর পিএইচ, পরিসর, এরপর হচ্ছে উপযুক্ত নির্দেশক। তাহলে শুরুতে আমরা 1 নম্বরে লিখি যে তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারক বা মৃদু ক্ষারক হলে এই টাইট্রেশনটার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক কি হবে এবং তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক টাইট্রেশন উদাহরণ কিরকম হতে পারে সেটাকে আমরা দেখি। তাহলে শুরুতে আমরা উদাহরণ যাই। তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড প্লাস এর সাথে যদি আমরা মৃদু ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই অথবা সোডিয়াম কার্বনেট দেই, তাহলে হবে এই ক্যাটাগরির টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কোন নির্দেশক ব্যবহার করব সেটা আমাদের আজকে জানা দরকার। তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যাটাগরির টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশকটা আমরা দেব সেটা আমরা জানবো। তাহলে এই ক্যাটাগরির টাইট্রেশনের ক্ষেত্রে কার্যকর পিএইচ বিস্তার কত, পিএইচ পরিসীমা 3.0 থেকে 6.5, এই রেঞ্জের পিএইচটা পরিবর্তন হবে। তাহলে আমাদেরকে এমন নির্দেশক পছন্দ করতে হবে যে নির্দেশকের পিএইচ পরিসীমাটা হচ্ছে 3 থেকে 6.5 এর মধ্যে, 3 এর নিচে হলেও হবে না, 6.5 এর উপরে হলেও হবে না, এমন ক্যাটাগরি নির্দেশক নির্বাচন করতে হবে। আমরা এর আগের চার্টে গত ক্লাসে আমরা দেখে আসছি যে মিথাইল অরেঞ্জ যে নির্দেশকটা, মিথাইল অরেঞ্জের পিএইচ বিস্তার হচ্ছে 3.1 থেকে 4.4, যেটা এই রেঞ্জের ভিতরে আছে। এই কারণে আমরা এক্ষেত্রে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারক যেটা অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা টাইট্রেশন করি অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের টাইট্রেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে উপযুক্ত নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জটা বেছে নিতে হবে। তাহলে আমরা লিখলাম মিথাইল অরেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মিথাইল অরেঞ্জ আমরা কেন নিলাম? কারণ মিথাইল অরেঞ্জের পিএইচ বিস্তার হচ্ছে 3.1 থেকে 4.4। কারণ আমরা আমাদের চার্টের মধ্যে দেখলাম যে যদি তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক দিয়ে আমি টাইট্রেশন করি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উদাহরণ হিসেবে যদি রাখি, রেখে যদি আমি টাইট্রেশনটা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার বর্ণ পরিবর্তন যে পিএইচ এই টাইট্রেশনের ক্ষেত্রে সেটা হবে 3.0 থেকে 6.5। এখন আমাকে নিশ্চয়ই টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা শেষ বিন্দু যদি ধরতে হয়, কোন লেভেলে গিয়ে টাইট্রেশনটা সম্পূর্ণরূপে শেষ হলো, কোন লেভেলে গিয়ে অ্যাসিড ক্ষার পুরো প্রশমিত হয়ে গেল, সে পয়েন্টটা ধরতে হলে আমাকে এমন একটা নির্দেশক দিতে হবে যে নির্দেশকটা এই রেঞ্জের ভিতরে তার বর্ণ পরিবর্তন করে। এই রেঞ্জের কম হলেও আমরা টাইট্রেশনের সমাপ্তি বিন্দু পাবো না, এই রেঞ্জের বেশি হলেও টাইট্রেশনের সমাপ্তি বিন্দু পাবো না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে টাইট্রেশনে ভুল আসবে।
তাহলে সেক্ষেত্রে আমরা পছন্দ করলাম মিথাইল অরেঞ্জ। কেন? মিথাইল অরেঞ্জের পিএইচ বিস্তার হলো 3.1 থেকে 4.4। এবার আমরা দ্বিতীয় ক্যাটাগরির আরেকটা টাইট্রেশন দেখি। ওটা আমরা যদি উল্টে দেই যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে কি হবে? তাহলে আমরা উদাহরণ দেই, মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কোন নির্দেশক দিব? তাহলে সেক্ষেত্রে আমাদের আগে জানা রাখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই টাইট্রেশনের ক্ষেত্রে কার্যকর পিএইচ বিস্তারটা কত, তাহলে ওইটা জানলে আমরা এবার এমন একটা নির্দেশক পছন্দ করব যেটা আমাদের ওই রেঞ্জের ভিতরে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে কার্যকর পিএইচ বিস্তারটা হলো 8.0 থেকে 10.0। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে পিএইচ বিস্তারটা হলো 8.0 থেকে 10.0। তাহলে আমাদেরকে এমন একটা নির্দেশক পছন্দ করতে হবে যে নির্দেশকটা এই পিএইচ বিস্তারের মধ্যে তার বর্ণ পরিবর্তন করে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করতে পারে। তাহলে এরকম আমরা আগের ক্লাসে, গত ক্লাসে আমরা চার্টের মাধ্যমে সেটা দেখালাম যে ফেনফথ্যালিন হচ্ছে এমন একটা নির্দেশক যে নির্দেশকের পিএইচ বিস্তার হচ্ছে 8 যে নির্দেশক ফেনফথ্যালিন এমন একটা নির্দেশক যে নির্দেশকের পিএইচ বিস্তার হচ্ছে 8.3 থেকে 10। তাহলে আমরা এক্ষেত্রে অনায়াসে ফেনফথ্যালিন নির্দেশকটা পছন্দ করতে পারি। তাহলে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশন অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কোন নির্দেশকটা পছন্দ করতে হবে? সেক্ষেত্রে আমাকে উপযুক্ত নির্দেশক হিসেবে অবশ্যই ব্যবহার করতে হবে ফেনফথ্যালিন। কেন? কারণ এই টাইট্রেশনের পিএইচ পরিসীমা হচ্ছে এই রেঞ্জের, আর ফেনফথ্যালিনটা মূলত এই রেঞ্জের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করতে পারে। এখানে যদি আমি মিথাইল অরেঞ্জ দেই তাহলে কিন্তু হবে না, কারণ মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসীমা হচ্ছে 3.1 থেকে 4.4, যেটা এই সীমার মধ্যে নেই। সুতরাং যদি মিথাইল অরেঞ্জ দেওয়া হয় এখানে টাইট্রেশনের কোনো সমাপ্তি বিন্দু পাওয়া যাবে না, অর্থাৎ বিক্রিয়া কোন জায়গায় গিয়ে প্রশমিত হয়ে গেছে, বিক্রিয়া কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা আমরা খুব সহজেই ধরতে পারবো না, বিক্রিয়া ভুলে যাবে। এই কারণে আমাদেরকে ফেনফথ্যালিন নির্দেশকটা এক্ষেত্রে অবশ্যই পছন্দ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব তৃতীয় ক্যাটাগরির টাইট্রেশন কি আছে। এটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড যদি আমরা তীব্র ক্ষার দ্বারা টাইট্রেশন করি তাহলে কি হবে? সেক্ষেত্রে কোন নির্দেশক প্রয়োগ করা যাবে? তাহলে তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি এই দুটোর ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সেস সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার করতে হবে আর কার্যকর পিএইচ সীমা কত হবে? তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের ক্ষেত্রে কার্যকর পিএইচ সীমা হলো 3.0 থেকে 10.0। তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন একটা নির্দেশক পছন্দ করতে হবে যে নির্দেশকের পিএইচ বিস্তারটা 3 থেকে 10 এর ভিতরে আছে। তোমরা লক্ষ্য করে থাকবে আমরা আগে যে দুটো নির্দেশকের উদাহরণ দিলাম, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, এটা পিএইচ বিস্তার হলো 3.0 অর্থাৎ কার্যকর পিএইচ এটা, আর এটা পিএইচ রেঞ্জ হলো 3.1 থেকে 4.4। আবার ফেনফথ্যালিন এটা আলাদা পিএইচ বিস্তার হলো 8.3 থেকে 10.0। তাহলে আমাদের যেহেতু এই ক্যাটাগরির টাইট্রেশনের ক্ষেত্রে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারক, এই ক্যাটাগরির টাইট্রেশনের ক্ষেত্রে কার্যকর পিএইচ সীমা হবে 3 থেকে 10 এর ভিতরে, অর্থাৎ 3 থেকে 10 এর ভিতরে এমন কোন নির্দেশক যদি থাকে তার বর্ণ পরিবর্তনের সীমা এই রেঞ্জে আছে, তাহলে আমরা বিক্রিয়ার সমাপ্তি বিন্দু পাবো বা বিক্রিয়াটা সম্পূর্ণরূপে প্রশমিত হয়েছে কিনা এটা আমরা জানতে পারবো। এখন আমরা দেখলাম মিথাইল অরেঞ্জের পিএইচ হলো 3.1 থেকে 4.4, ফেনফথ্যালিনের পিএইচ হলো 8.3 থেকে 10.0। তার মানে আমরা যদি মিথাইল অরেঞ্জ এক্ষেত্রে দেই তাহলে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আবার যদি ফেনফথ্যালিন ব্যবহার করি তাহলে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু খুব সহজে আমরা ধরতে পারবো। তার মানে বোঝা গেল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ দিলেও কাজ হবে, ফেনফথ্যালিন দিলেও কাজ হবে। এছাড়াও আরেকটি নির্দেশক আছে মিথাইল গ্রেড, সেটি দিলেও কাজ হবে।
তার মানে কি দাঁড়ালো? তার মানে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারকের ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক দেই না কেন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের জন্য উপযুক্ত নির্দেশক হলো যে কোনো নির্দেশক, যে কোনোটাই দেওয়া হয়, যে কোনো নির্দেশক দেওয়া যাবে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হলো যে কোনো নির্দেশক। মিঠা লরেন্স দিলেও কাজ হবে, ফেনফথেলিন দিলেও টাইট্রেশন সঠিকভাবে সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 4 নম্বর ক্যাটাগরি টাইট্রেশন দেখব। লাস্ট ক্যাটাগরি টাইট্রেশন যেটা এই রেঞ্জে, সেটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার মধ্যকার টাইট্রেশন। মৃদু অ্যাসিডের উদাহরণ আমরা দিতে পারি অ্যাসিটিক অ্যাসিড, এটা একটু দুর্বল অ্যাসিড। মৃদু ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন মৃদু অ্যাসিড মৃদু ক্ষারকের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যদি আমরা টাইট্রেশন করি, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং ভার্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশকটা কাজ করবে, তাহলে আমাদেরকে জানতে হবে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারকের ক্ষেত্রে কার্যকর পিএইচ পরিসীমাটা কত। এই ক্ষেত্রে পিএইচ বিস্তার অতি মন্থরভাবে পরিবর্তন, অর্থাৎ পিএইচ এর বিস্তারটা অত্যন্ত মন্থর। পিএইচ এর পরিবর্তন বা পিএইচ এর পরিসরটা অত্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়। তাহলে যেহেতু পিএইচ এর বিস্তারটা অত্যন্ত ধীরে ধীরে পরিবর্তন হয়, সেক্ষেত্রে এখানে তুমি কোনো নির্দেশক দিলে ফল পাবে না। অর্থাৎ তুমি যদি এখানে মিথাইল অণু প্রয়োগ করো, যেহেতু পিএইচটা অত্যন্ত ধীরে ধীরে পরিবর্তন হয়, পিএইচ এর গতি অত্যন্ত মন্থর, পিএইচ পরিবর্তনের সীমাটা অত্যন্ত মন্থর, এই কারণে এখানে আমরা কোনো নির্দেশক দিলে ফল পাবো না। এখানে মিথাইল অণু দিলেও কাজ হবে না, ফেনফথেলিন দিলেও কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের মতো দুর্বল অ্যাসিড নেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মতো দুর্বল ক্ষারক নেই, তাহলে এই ক্যাটাগরি টাইট্রেশনের ক্ষেত্রে কোনো নির্দেশকই উপযোগী নয়, কোনো নির্দেশক উপযোগী নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক টাইট্রেশনের পিএইচ রেখাটা কিরকম হয়, পিএইচ পরিবর্তন কিভাবে পরিবর্তন হয়, পিএইচটা কিভাবে পরিবর্তন হয়। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, তীব্র অ্যাসিড হিসেবে যদি আমরা সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই আর মৃদু ক্ষারক যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে সেক্ষেত্রে মিথাইল অণুটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। আমরা সাধারণত জানি তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারকের টাইট্রেশনে যে লবণটা উৎপন্ন হয়, সাধারণত তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক অর্থাৎ অ্যাসিড ক্ষারক, এখানে একটা প্রশমন বিক্রিয়া হবে, হোক সেটা একটা তীব্র আর একটা স্ট্রং অথবা দুইটা স্ট্রং, এখানে একটা প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া যে লবণটা উৎপন্ন হবে, সেক্ষেত্রে দ্রবণে তার বৈশিষ্ট্যটা কেমন হবে। যেহেতু তীব্র অ্যাসিড অ্যাসিডটা শক্তিশালী, ক্ষারটা দুর্বল, সুতরাং এক্ষেত্রে প্রশমন বিক্রিয়া যে লবণটা উৎপন্ন হবে, দ্রবণে তার ধর্ম কিছুটা অম্লীয় প্রকৃতির হবে, দ্রবণে তার ধর্ম কিছুটা অম্লীয় প্রকৃতির হবে। আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষারকের টাইট্রেশনে যে লবণ উৎপন্ন দ্রবণে যেহেতু তার ধর্ম কিছুটা অম্লীয় প্রকৃতি থাকে, সুতরাং ওই ক্ষেত্রে ওই দ্রবণের বা ওই টাইট্রেশনের পিএইচ বিস্তারটা সাধারণত 7 এর নিচে থাকবে, 7 এর নিচে থাকবে, অর্থাৎ 3 থেকে 6 এর মধ্যে থাকবে পিএইচ বিস্তারটা। সুতরাং আমাদেরকে এমন একটা নির্দেশক পছন্দ করতে হবে যে নির্দেশকের পিএইচ সীমা হচ্ছে 6 এর নিচে, অর্থাৎ 6 এর মধ্যে আছে, 3 থেকে 6 এর ভিতরে আছে। আমরা আগের ইয়েতে দেখলাম, আমরা টাইট্রেশনের চার্টের মধ্যে দেখলাম যে ওইটা পিএইচ বিস্তারের সীমাটা হলো, মিথাইল অরেঞ্জের পিএইচ বিস্তারটা হলো 3.1 থেকে 4.4। যেহেতু তীব্র অ্যাসিড মৃদু ক্ষারকের টাইট্রেশনে যে লবণ উৎপন্ন হয়, দ্রবণের তাপ ধর্ম কিছুটা অম্লীয় প্রকৃতি থাকে, সুতরাং এই টাইট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে মিথাইল অরেঞ্জ পিএইচটাই মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করতে হবে। মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করলে আমরা এই টাইট্রেশনের ক্ষেত্রে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু খুব সহজে নির্ণয় করতে পারবো। গ্রাফটা লক্ষ্য করো, আমরা গ্রাফ আঁকলাম, এক্স অক্ষ বরাবর ক্ষারের আয়তন 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন রাখলাম আমরা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর রাখলাম আমরা দ্রবণের পিএইচ পরিবর্তন, সেটা আমরা ওয়াই অক্ষ বরাবর রাখলাম।
এখন আমরা যখন টাইট্রেশন শুরু করব, অর্থাৎ যখন এসেনশিয়াল টাইট্রেশন ধীরে 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 শুরু হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ধীরে ধীরে যোগ করতে থাকব, যোগ করার পরে তাহলে কি হবে, যোগ করার পর আস্তে 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 প্রশমন বিক্রিয়া শুরু হবে। প্রশমন বিক্রিয়া হতে 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 এক লেভেলে গিয়ে সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে। সম্পূর্ণ প্রশমন যখন হয়ে যাবে তখন ওই যে মিথাইল তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, সেক্ষেত্রে হালকা কালার। আচ্ছা, এরপরও যদি আমরা আরো 2-1 ড্রপ অ্যাসিড দিতে থাকি তখন মিশ্রণের মধ্যে অর্থাৎ কনিক্যাল প্লাস্কে অ্যাসিড জমা হতে থাকবে, তার মানে মিশ্রণটা এবার ধীরে ধীরে অম্লীয় হচ্ছে। যেহেতু ক্ষারটা দুর্বল, সুতরাং ক্ষারটা খুব সহজে প্রশমিত হয়ে যাবে। আর অ্যাসিডটা যেহেতু শক্তিশালী, ওই অ্যাসিডের যদি প্রশমন বিন্দুতে এসে একটা ড্রপ অতিরিক্ত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মিশ্রণটা আংশিক অম্লীয় হয়ে যাবে। আর অম্লীয় হওয়ার কারণে সেক্ষেত্রে মিথাইল যেটা ওটা পিএইচ বিস্তার যেহেতু 3.1 থেকে 4.4, সুতরাং মিথাইল থেকে আমরা ওই প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা ওই টাইট্রেশনের সমাপ্তি বিন্দু খুব সহজে নির্দেশ করে আমরা টাইট্রেশনটা বন্ধ করতে পারবো। তাহলে এভাবে আমরা তীব্র অ্যাসিড মৃদুহারের টাইট্রেশনে কোন নির্দেশকটা কিভাবে কাজ করে সেটা আমরা জানলাম, এবং ওই জ্ঞান কাজে লাগিয়ে আমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম। তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে এবং গ্রাফটা অঙ্কন করতে হবে। এই গ্রাফটা পারলে গ্রাফ থেকে কিন্তু বর্ণনা খুব সহজে লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর জীবন কামনা করি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।